হুম, গো আমারে না বলে করলেন, ঠিক হলো না তো, তাই না? না, এটা শেয়ার করো। শুরু হয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করতে হবে। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আজকে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। আগে টুকটাক কথা বলেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে এই বিষয়টি ভীষণভাবে প্রয়োজন আছে, ছিল এবং সামনেও থাকবে। এটির নাম হচ্ছে, দেখুন, করোনা নীরব ঘাতক, অর্থাৎ সাইলেন্ট কিলার যারা আছে। করোনা রোগীদের মধ্যেও অনেকে আছে সাইলেন্ট কিলার। কারা তারা? হ্যাঁ, এটির নাম হচ্ছে লক্ষণবিহীন বাহক, অর্থাৎ এইটিকে বলা হচ্ছে মেডিকেল ভাষায় অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার। অর্থাৎ এরা আপনার আমার মতোই মানুষ, সাধারণের মধ্যে ঘুরছে, কিন্তু এদের মধ্যে আছে। এরা কি আমাদের শত্রু? না, এরা আমাদেরই ভাই বোন, মা বাবা। এরা এদের মধ্যে, কিন্তু এরা রোগটিকে ছড়িয়ে দিচ্ছে নিজের অজান্তেই। তাই আসুন এটি নিয়ে একটু সম্যক ধারণা নিই, তারপর বলবো কি করার। পুরো গল্পটি যদি না শুনেন আপনি নিজেও কনভিন্সড হবেন না। আমার এই যে এতগুলো লেকচার, এত কষ্ট, আমি চেষ্টা করছি শুধুমাত্র আরও একটি মানুষের মধ্যে যেন সংক্রমণ না যায়, সেইটি একমাত্র লক্ষ্য। হয়তো আমার লক্ষ্য হচ্ছে আরও একটি মানুষের মৃত্যু যেন না হয়, সেটি আমার লক্ষ্য। তাই আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে ওই একটি কথাই আনছি যে আপনার আশেপাশেই করোনা রোগী রয়েছে। আপনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা নিঃশ্বাসের সাথে এইটি ভাবুন যে কিভাবে কি করবেন। ধরুন আপনি যেখানেই যান, মেক শিওর হবেন যে আপনার হাত যেন কোনো কিছুই না ছয়, নিজের শরীর যেন না ছয়, কোনো টেবিলের উপর না ছয়, কোনো কলম না ছয়। এইরকম ছোট ছোট জিনিসগুলোই কিন্তু রক্ষা করবে। আমরা সময়ের সাথে সাথে আমরা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরব বা ফিরে যাবার চেষ্টা আমাদের করতেই হবে। তাই এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথার মধ্যে নিয়ে নিয়ে অভ্যাসে পরিণত করি, তাহলে দেখবেন যে আমরা স্বাভাবিক জীবনে একসময় ফিরতে পারবো। আমাদেরকে ফিরতেই হবে। তাই কিছু অভ্যাসের পরিবর্তন হলে আমার মনে হয় আমরা পারবো। সারা দুনিয়াব্যাপী এখন মানুষ ভাবছে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যায়। এরকম পরিস্থিতি সারা জীবন চলতে পারে না। তাই যারা যুদ্ধে আছে, যেমন বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধে আছে, তাদেরকেও কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে যাবার মতো অবস্থা তৈরি করে দেয়া হচ্ছে। আর যদি দেয়া নাও হয়, মানুষ করে নেবে। তাই একটু স্মার্টলি এই জিনিসগুলো করতে হবে। আসুন জেনে নিই প্রথমে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কি। যুক্তরাষ্ট্রে অবস্থা আগে যে কোনো সময়ের চেয়ে ভালো, মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে এসেছে। তারপর কেন ওটাতে গেলাম, মৃত্যুর সময় আমি যখন এটা করব তখনই করবা। আচ্ছা, তো মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে এসেছে। এইটি সামনে আরও কমবে, এটি আমাদের ধারণা। এবং নিউ ইয়র্কের পরিস্থিতি, মাঠে ঘাটে নতুন করোনা আক্রান্ত রোগী, নিউ ইয়র্কের শহরের কথা বলছি যেখানে আমি আছি, আগে যেখানে প্রতিদিন শত শত কল পেতাম, গত 5 দিনে হয়তো নতুন রোগী আমি এখনও আমার চোখে আসেনি, আমার কানে আসেনি, আমার রোগীদের মধ্যেও দেখছি না। এইটি একটি ভালো খবর। মানুষগুলোর মধ্যে আতঙ্কটি চলে গিয়েছে, মানুষ সুস্থ হতে শুরু করেছে। আশা করছি আগামী সপ্তাহ থেকে মেজর অফিসগুলো খুলে যাবে। খোলাটিও একটি ব্যবস্থাপনার মধ্যে করতে হয়। তো আসুন আজকের বেসিক সাবজেক্টটি জেনে নিই। এই ছবিতে, এটি হচ্ছে একটি ছবি, সমাজের ছবি, যেখানে ধরুন একজন নীরব ঘাতক, এই মানুষটি, একজন মাস্ক ব্যবহার করছে আর বাকিরা করছে না। তো দেখুন যে এই 3 জন অপেক্ষাকৃত কম ভুগবে বাকি মানুষগুলোর চেয়ে। এরা দেখুন কেউ মাস্ক ব্যবহার করছে না। এই মানুষটি যদি কথাও বলে, তার থেকে কিন্তু এই ভাইরাসটি আসবে। তাহলে চিন্তা করুন, তার 6 ফিটের মধ্যে যারা থাকবে তারা নিশ্চিত তাদের মধ্যে এটি যাবে। এরপর আসুন লক্ষণবিহীন অর্থাৎ কি। লক্ষণবিহীন অর্থাৎ আপনার জ্বর, আপনার শ্বাসকষ্ট, আপনার কাশি, যে টিপিক্যাল যে লক্ষণগুলো বলা হয়, এগুলো হচ্ছে লক্ষণ। তো এগুলো না থাকলে এগুলোকে বলা হয় লক্ষণবিহীন। এখন এরা ছড়াচ্ছে কিন্তু মানুষের অগোচরে। এটি 3 ধরনের ক্যাটাগরিতে আমি ভাগ করেছি। তো এখন এর আগে বলি যে এই রকম ভেদের আগে করোনা রোগীরা সাধারণত ডিস্ট্রিবিউশনটি কি আমি বলি। ডিস্ট্রিবিউশনটি হচ্ছে 80% মানুষ
কমিউনিটিতে এটির চিকিৎসা হয় যখন রোগী হয়ে যায়। তারা বাড়িতে থেকেই তারা ভালো থাকে। এরপর 15% মানুষ মধ্যম লক্ষণ নিয়ে তারা বাড়িতেই থাকে, অথবা তারা হাসপাতালে গিয়ে আবার বাড়িতে চলে আসে, অথবা কিছু কিছু মানুষ আছে হাসপাতালের থেকে যায়, ওয়ার্ডে ভর্তি হয় এইটি। আর 5% মানুষ তারা রিয়েলি লাইফ সাপোর্ট অথবা ওয়ার্ডের মনিটরিং বেডগুলো তো থাকে। এইটি হলো সাধারণ ডিস্ট্রিবিউশন। তাই এই 90% মানুষ সাধারণত সুস্থ হয়ে যায়, 95% মানুষ। এটি একটি আশাব্যঞ্জক কথা। আমরা সবাই যারা ভয় পাচ্ছি এইটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। এরপর আসুন লক্ষণহীন রোগীদের যেইভাবে ভাগ করা হয়েছে। লক্ষণহীন রোগীদের ভাগগুলো দেখুন, 3 ভাগে ভাগ করেছি। লক্ষণহীন এক ধরনের মানুষ হচ্ছে 65%, 20% যারা একেবারে কোনো লক্ষণই নেই, তারা আমাদের মধ্যে ঘোরাফেরা করছে, তাদের কোনোই লক্ষণ নেই, তারা ঘুরবে ফিরবে আমাদের মধ্যেই। এটি হচ্ছে একেবারে সাধারণ মানুষ, তারা বাজার করছে, খাচ্ছে যাচ্ছে, তারা সবই করছে। দ্বিতীয়টি যেটি হচ্ছে লক্ষণহীন, যেটি 65%। আচ্ছা, এখন প্রথম যেই অংশটি সেটিতে আমি একটু বাদ রেখেছি, সেইটি আচ্ছা এখানে অল্প একটু করে বলি। দ্বিতীয়টি হচ্ছে যাদের রোগ হবে তাদের একটি অংশ হচ্ছে দ্বিতীয়টি, আমি একটু পরে আবার ব্যাখ্যা করছি। আর তৃতীয়টি হচ্ছে যাদের লক্ষণ অল্প হয়। পরেরটিতে যাই, চলো দেখি। লক্ষণহীন 1, যারা আমাদের মতোই মানুষ, আমি বলেছি একেবারে সিম্পল। এখানে কেউ একজন আছে লক্ষণহীন, তারা আমাদের মধ্যে রোগটি ছড়াবে। এরা তাদের ক্লোজ কন্ট্যাক্টের হয়তো ছিল অথবা ছিল না, এইটি হচ্ছে কথা। আমরা তাদের সম্পর্কে জানি না। ইভেনচুয়ালি তাদের মধ্যে 80% তাদের লক্ষণ আসবে, 20% কোনো লক্ষণই আসবে না। তারা রোগ প্রতিরোধ ব্যবস্থা তাদের মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি। তাই তারা মনে হয় কিছুটা লাকি। এখন এদের মধ্যে দেখা গিয়েছে, এদের বেশিরভাগই দেখা যায় যে বয়সে তরুণ বা তরুণী, 14 বছর বা তাদের আশেপাশের এই মানুষগুলোই হচ্ছে লক্ষণহীন দেখা যাচ্ছে। এখন তারা নিজেরা হয়তো লক্ষণহীন, কিন্তু তারা এই রোগটি যাকে দেবে সে হয়তো লক্ষণ নিয়ে মারাও যেতে পারে, কিন্তু তার শরীরের জন্য এইটি লক্ষণহীন। মনে থাকবে আশা করছি এই লক্ষণগুলো। তাই বলে কি তরুণ তরুণী দেখলেই ভয় পেয়ে যাবেন না, তা নয়। তবে নিজেদের প্রোটেকশনের জন্য যা করা দরকার সেইটি করতে হবে। এখন আসুন, লক্ষণ রয়েছে এরপরটি। ওকে, এরপরটি প্রি সিমটোম্যাটিক, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড যাদের রয়েছে তাদের মধ্যে থেকে যারা আছে। যেমন ধরুন এইটিকে যদি বলি আমরা একজন রোগী, ঠিক আছে? দিনা প্লিজ কোনো আওয়াজ করবা না এখন। ওকে, এইটি হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, প্রথম 5 দিন, ঠিক আছে? প্রথম 5 দিনে প্রথম 3 দিন কোনো লক্ষণই থাকে না, একেবারে মিনিমাম লক্ষণ, যেমন শরীর ম্যাজম্যাজ করা অথবা কিছুই নাই, ঠিক ভালো লাগছে না 3 দিন। এরপরের 2 দিন হয়তো আরেকটু খারাপ লাগছে। এই যে প্রথম 5 দিন রোগ আসছে না, কিন্তু এইখানে রোগীদের মানুষগুলোর মধ্যে এই ভাইরাসটি গরম হচ্ছে, যে কোনো সময় এটি আসবে। তো এই লাস্টের 2 দিন হচ্ছে সবচাইতে মারাত্মক। ভাইরাস এই সময়টিতে সবচেয়ে বেশি মানুষের মধ্যে ছড়ায়, এই হলুদ দাগটি। এরপর আসলো লক্ষণ, যেটি 7 থেকে 9 দিন, জ্বর, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, পিঠে ব্যথা, এগুলো। তো এখানে এই হলুদ অংশ সবচেয়ে বেশি মারাত্মক সংক্রমণ। এরপরে এখানেও সংক্রমণ। লক্ষণ হয়তো 12 থেকে 14 দিন শেষ হয়ে গেল, তারপরও কিন্তু সে 2 থেকে 5 দিন পর্যন্ত ছড়াবে। শেষের 5 দিন জ্বর চলে যাবার পরও দেখা যায় যে 2 থেকে 5 দিন এটি ছড়াবে। এই পুরো সার্কেলের মধ্যে এই রোগ শুরু হওয়ার 2 দিন আগের যে সিচুয়েশন,
এইটি হলো সবচেয়ে খারাপ। এরপর আসুন এইটি হচ্ছে মাইল্ডলি সিমটোম্যাটিক, তৃতীয় প্রকারের। আমি তিন রকম সাজিয়েছি। যে কোনো মানুষই রোগ যখন হয়, রোগের লক্ষণ আস্তে 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 তৈরি হবে, হঠাৎ করে বেড়ে তারপর কমবে। এটি হলো স্বাভাবিক মানুষ যাদের রোগ হচ্ছে। এখন আরেক ধরনের মানুষ আছে যাদের লক্ষণগুলা একটু একটু, মনে করুন স্ত্রীর হাজবেন্ডের হয়েছে জ্বর, একদম কোভিড পজিটিভ, স্ত্রী তাকে টেক কেয়ার করছেন, দেখা গেল যে স্ত্রীর একটু শরীর ব্যথা, একটু জ্বর ভাব, একদিন ছিল তারপর চলে গেল, এইটি এই প্রকারের। অথবা জাস্ট খারাপ লাগলো একদিন। এই এক এক ধরনের শরীরের এইটি লক্ষণগুলোকে ম্যানেজ করার ক্ষমতা এক এক রকমের। তাই এদেরগুলো খুব সাবক্লিনিক্যাল টাইপের, একটু ভালো লাগছে না, একটু জ্বর, একটু পিঠে ব্যথা, একদিন 2 দিন, এই রকমের। এইটি হচ্ছে কথা। এখন ভাইরাল লোড বলতে যেটিকে বোঝায় যে পিক ভাইরাল লোড রিয়েলি কখন হয়, পেছনের আগেরটাতে যাই চলো। হ্যাঁ, পিক ভাইরাল লোড বলতে বোঝায় ম্যাক্সিমাম ভাইরাস কখন মানুষ থ্রো করে অন্য মানুষের জন্য। আপনার সার্সের ক্ষেত্রে দেখা গিয়েছে যে 10 বছর আগে যেটি ছিল এসেছিল, সার্সের ক্ষেত্রে দেখা যায় যে 10ম দিনে পিক ভাইরাল লোড মানুষ থ্রো করে, অর্থাৎ যেই সোর্স থেকে ভাইরাসটি একজন মানুষ থেকে আরেক মানুষের কাছে যায় 10ম দিনে। মার্সের ক্ষেত্রে দেখা যায় 14তম দিনে, কিন্তু এই ভাইরাসটির ক্ষেত্রে দেখা যায় এই 2য় থেকে 5ম দিনে। হ্যাঁ, এই জায়গাটুকু এটি দেখা যায়। যা বলছিলাম, যা আমরা জানি না, যে এদেরকে আইডেন্টিফাই করা খুবই কঠিন, কিন্তু এদের মধ্যে দেখা গিয়েছে যে 18 থেকে 20% মানুষ ইভেনচুয়ালি লক্ষণহীন রয়ে যায়। পরেরটাতে যাও। আচ্ছা, এদের মধ্যে এরা কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, এরা কথা বললেও ছড়ায়, হাঁচি দিলেও ছড়ায় এরা। যাই হোক, ধরুন এরকম একজন লক্ষণহীন মানুষ যিনি গায়ক, তিনি গাচ্ছেন গান, তার সামনে তিনি কিন্তু খুব হাই ভলিউমে গাচ্ছেন, গলা উঁচুতে গাচ্ছেন। স্টাডিতে দেখা গিয়েছে যে অনেকের ক্ষেত্রে হাঁচি দিলে আপনার 27 ফুট পর্যন্ত এই ভাইরাস যেতে পারে। আর যদি বদ্ধ ছোট ঘরে উনি গায়ক গান গাইতে থাকেন জোরে গলায়, তাহলে আর এয়ার কন্ডিশন থাকলে কথা নেই, সবারই হবে। তো বেসিক্যালি এই ডাইনামিক্সগুলো মনে রাখতে হবে যে সব কিছুর পেছনে আরও কিছু ডাইনামিক্স, ফিজিক্স রয়েছে। শুধু 3 ফুট থেকে 6 ফুট তা নয়, যিনি গাচ্ছেন সামনের সারিতে যারা বসছেন তারা কিন্তু রিস্কে থাকার একটি সম্ভাবনা থাকে, যদি গায়কের পিছনে ফ্যান থাকে বা উপরে ফ্যান থাকে, ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো ইভেনচুয়ালি মনে রাখতে হবে। এরপর প্রথমটিতে চলে যাও। এরপর হ্যাঁ, তাহলে কি করা যাবে? ডাক্তার সাহেব, আপনি তো আমাদের ভয় দেখিয়ে দিলেন, এখন তাহলে আমাদের সবার কি করতে হবে? মানুষকে বিশ্বাস করব না করব না? আশেপাশে বন্ধু বান্ধব আছে, বাড়িতে কিভাবে থাকবো বলুন? কার লক্ষণ আছে, কার নেই, কি করা উচিত বলে মনে করুন? হ্যাঁ, আমরা যারা কোনো কিছু চিন্তা না করে মাঠে ঘাটে বাতাস খাচ্ছি, হাওয়া খেয়ে বেড়াচ্ছি, তাদের জন্য আজকের মেসেজটি হচ্ছে সাবধানী হতে হবে। আপনার পাশের মানুষটিরই কিন্তু এই ভাইরাসটি থাকতে পারে, এছাড়া আর কোনো চয়েস নেই। আপনাকে ঠিক এইভাবেই চলতে হবে যে আপনার পাশের মানুষটির এইটি আছে, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে কি বর্জন করবেন মানুষটিকে? না, যেটি করতে হবে মানুষ হতে হবে, মানুষ হয়ে মানবিক ব্যবহারগুলো করতে হবে। মানুষ থাকবেই, কিন্তু সেইভাবে ব্যবস্থা করতে হবে। যেমন একটি উপায় হচ্ছে মোর অ্যান্ড মোর টেস্টিং, অর্থাৎ আরও টেস্টিং করতে হবে, আরও টেস্টিং করতে হবে। এখন বাংলাদেশের মতো পরিস্থিতিতে আরও টেস্টিংয়ের এখনও সুযোগ আসেনি, হয়তো সামনে আসবে। তাই কি টেস্টিং করতে হবে? যার লক্ষণ একেবারেই ধরুন মাত্র এসেছে বা শুরু হয়েছে, পিসিআর করতে পারলে ভালো, অথবা হাই রিস্ক পেশেন্ট হলে। আর যার লক্ষণ পেছনে চলে গিয়েছে মনে হয়েছে আপনার, তাকে হয়তো অ্যান্টিবডি টেস্ট করতে হবে ব্লাড দিয়ে। সেইটি আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনা আপনাদেরকে যা সাজেস্ট করবে তাই করতে হবে। তাই আপনি কি করতে পারেন সেইটি বলুন। আপনি প্রথম কথাই হচ্ছে মাস্ক পরুন, লক্ষণ থাকুক বা না থাকুক মাস্ক পরিয়ে দিন সবাইকে। এখন বলতে পারেন আমার তো ভাইরাসটি হয়ে গিয়েছিল অলরেডি। হ্যাঁ, হলেও আপনি মাস্ক পরুন, আপনি জানেন না আপনি কোন পর্বে আছেন। 1 2 ডাক্তার সাহেব, আমি কি বাড়ির ভেতরেই মাস্ক পরবো? হ্যাঁ, পরা উচিত,
কেন বাড়ির ভিতরে মাস্ক পরবো? আপনি তো জানেন না আপনার লক্ষণ আছে না নাই। প্রতিদিন উঠে কি আপনি পিসিআর টেস্ট করা সম্ভব? সম্ভব নয়। আপনার লক্ষণ নেই, আপনার পিসিআর কে করবে বলুন? পিসিআর কিট তো বাজারেও নেই সব জায়গায়, সারা দুনিয়াতে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাড়িতে যখন যারা থাকেন এই মুহূর্ত আগামী 1 মাস 1.5 মাস আপনি বাড়ির ভেতরও একটু দূরত্ব বজায় রাখুন। এক টেবিলে নাই বা খেলাম, খাওয়াটি নিয়ে চলে গেলাম যার যার রুমে। আর 1 মাস করা যায় না? করা তো উচিত। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটি করা উচিত, এবং আমি বেশ কিছুদিন, প্রায় গত 2 মাসের 1.5 মাসই আমি এরকমই করেছি। একটি টেবিলে বসে আমরা খাইনি কেউ। স্বাভাবিক কথা, কি করব, বাঁচতে হবে। হ্যাঁ, মাস্ক বাসায় যখন কমন স্পেসে আসবেন, ইয়াস মাস্ক পরা উচিত। বাড়ির ভেতরেই বলছি, আমি আসলেই বলছি মাস্ক মাস্ট। আর শুধু মাস্ক পরলেই হবে না, একই মাস্ক আপনি পরপর 2 দিন পরা উচিত নয়। যেদিন একদিন পরলেন বিকালে গিয়ে ধুয়ে ফেলবেন, আরেকটি মাস্ক বানিয়ে ফেলুন। সত্য কথা, এগুলা এক্সট্রিম প্রিকশন নিতেই হবে। স্প্যানিশ ফ্লুর সময় 1920 সালে 18 থেকে 20 সনের মধ্যে যেটি হলো, সেটির একমাত্র চিকিৎসাই ছিল যে কোয়ারেন্টাইন করে ফেলো সবাইকে, মাস্ক ব্যবহার করো। আমরা আজকে সেই দ্বার প্রান্তে এসেছি, কিন্তু আমরা কেউ মানছি না এই বিধি নিষেধগুলো। মাস্ক পরা ছাড়া সারা দেশ মাস্ক পরতে হবে, যতটুকু সম্ভব পরতে হবে। অনেকে তো এখন গ্লাসও ব্যবহার করছেন, যাদের চশমা নাই তারা চশমা কিনে ব্যবহার করছেন, যতটুকু প্রোটেকশন করা যায়। কোনো কিছু ধরা যাবে না। আমি প্রথম থেকে আবারও বলছি, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে নাই যে গ্লাভস পরতে হবে, কিন্তু আমি মনে করি যতটুকু সম্ভব হাতগুলোকে সেফ রাখুন। নিজের শরীরও টাচ করার প্রয়োজন নেই, নিজের ফেস টাচ করার প্রয়োজন নেই। এই হাতগুলোই আপনার শত্রু। মাস্ক দিয়ে যখন কাভার করে ফেললেন, 90% কাজ হয়ে গেল। অনেকে বাড়িতে মাস্ক বানাচ্ছেন, কেউ এতটুকু কেউ এতটুকু, যতটুকু ম্যাক্সিমাম কাভার করা যায়। অনেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ব্যান্ডানা ব্যবহার করতে পারেন, চাইলে সিডিসি বলছে ব্যান্ডানা ব্যবহার করুন। ব্যান্ডানা হচ্ছে বড় একটি রুমালের মতো, এভাবে বেঁধে রাখা, ইটস ফাইন, যতটুকু ম্যাক্সিমাম কাভার করা যায়। ডিস্ট্যান্সিং মেনটেনটি করতে হবে। যে গায়কের বেলায় বললাম, যেই মানুষ কথা বললেই ভাইরাসটি বের হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়, তাই কথাও যতটুকু কম বলেন, এবং ডিস্টেন্স 6 ফিট নট 3 ফিট, এটি মনে রাখবেন। আপনাকে ম্যাক্সিমাম প্রোটেকশন নিতে হলে 6 ফিট। বাংলাদেশের মতো জায়গায় 6 ফিট ডিস্টেন্স কি করা সম্ভব? সম্ভব। আপনি চাইতে হবে এটি। আপনি যার যার জায়গায় বসে চেষ্টা করুন, বলুন যে একটু ডিস্টেন্স মেনটেন করো। আপনি যদি 6 ফিট মেনটেন করার চেষ্টা করেন, কমপক্ষে 4 ফিটে এসে মানুষটি থামবে। কিন্তু 6 ফিট ইজ 6 ফিট। কাজের জায়গাগুলোতে এখন মানুষ কাজের জায়গাগুলো খুলে দিচ্ছে সব জায়গায়, দুনিয়াতেও। পাকিস্তানে খুলেছে, বাংলাদেশে খুলছে, ইন্ডিয়াতে খুলছে, তো কিছু করার নেই। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তারা তো একই জায়গায়। তো এই কাজের জায়গাগুলোর হাইজিনগুলো মেনটেন করতে হবে। সকালের শুরুতেই জিজ্ঞাসা করুন আপনার শরীর কেমন। ছোট একটি জায়গাতে বসে সবাইকে জিজ্ঞাসা করুন কারো কেউ অসুস্থ আছেন কিনা। যদি অসুস্থ থাকে, মানবিক আচরণ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। তাকে বলুন যে আপনি লক্ষণগুলো দেখুন, কোনো অসুবিধা নেই। সবাই মিলে যদি আমরা মানবিক হই, তাহলে মানুষগুলো বলবে, না হলে সে ভয়ে বলবে না, বাকি সব মানুষের ক্ষতি হবে। এবং ওয়ার্ক প্লেসেও মাস্ক পরতে হবে অবশ্যই, গ্লাভস পরতে হবে অবশ্যই, সারফেসগুলো ক্লিন করতে হবে অবশ্যই। কোনো একজন মানুষকে এই হাইজিন বা এই ক্লিনিংয়ের দায়িত্বটি নিতে হবে। একজন মানুষকে অ্যাসাইন করুন, যিনি এই হাইজিন বা ক্লিনলিনেসের ব্যাপারটি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি যিনি মেনটেন করবেন, যার দায়িত্বই হলো এই নবগুলো পরিষ্কার করা, কম্পিউটারগুলো ক্লিন করা, সারফেসগুলো ক্লিন করা। এটি করা উচিত বলে আমি বিশ্বাস করি। এখন তাহলে চিকিৎসা কি? এগুলো তো প্রতিরোধ। চিকিৎসা কি? 1 নাম্বার গ্রুপ যারা আছে লক্ষণহীন, যাদের কোনোই লক্ষণ নেই, কিছু করার নেই, সাবধানতা ইজ অনলি সলিউশন। ধরে নিন সবাই ইনফেক্টেড এই মুহূর্তে। দ্বিতীয় গ্রুপটি আছে যাদের ইনফেকশন হতে যাচ্ছে 5 দিনের মাথায়। সামান্যতম লক্ষণ যদি মনে করেন কারো মধ্যে আছে, তাকে বাড়িতে পাঠিয়ে দিন, আইসোলেশন করে ফেলুন, কোয়ারেন্টাইন করে ফেলুন। এইটির কোনো চিকিৎসা নেই। তার যখন রোগ হবে তখন রোগ অনুপাতে চিকিৎসায় যাবে, কিন্তু রোগ শুরু হয় 5ম দিন থেকে। তার 2 দিন আগ থেকে এই সিরিয়াসনেসটি হয়। যা কথা বলবে, হাঁচি তো পরে, কথা বললেই সেখান দিয়ে আসছে এখন। অবাক কাণ্ড। চোখ চুলকানোর পরে কেউ যদি কারোর সাথে হ্যান্ডশেক করে, চলে গেল হাতের মাধ্যমে সেটি। তৃতীয় যে শ্রেণী আছে, যাদের লক্ষণ মিনিমাম,
সবাই এই লক্ষণের দিকে খেয়াল রাখুন। এই মুহূর্তে যে সামান্য লক্ষণ, হ্যাঁ আমার একটু জ্বর লাগছে, ইয়েস এটাও হতে পারে লক্ষণ, আইসোলেট করে ফেলুন। হ্যাঁ আমার একটু শরীর ব্যথা লাগছে, ইয়েস এটি লক্ষণ হতে পারে, শরীর নিজেকে আইসোলেট করে ফেলুন, কভার করে ফেলুন। কারণ আপনার মেইন কাজ হবে, আপনি তো ধরা খাবেনই, আপনি বাড়ির সবাইকে নিয়ে ধরা দিবেন। তো যাই হোক, কথা একটু বেশি বলে ফেললাম মনে হয়। খুব ইন্টারেস্টিং একটি টপিক। বাংলাদেশের এই মুহূর্তে আমরা সবাই এইভাবে চলা উচিত বলে আমি বিশ্বাস করি। আসুন কিছু প্রশ্নের উত্তর নেই। স্যার, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে করুণ অবস্থা, তাতে টেস্ট করাটাও দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের ভাগ্যে কি আছে? টেস্ট করাটা কিন্তু দেখুন চিকিৎসার অংশ নয়। আমরা টেস্টের পিছনে চলুন না ঢুকি। এই মুহূর্তে যে কোনো ধরনের জ্বর, যে কোনো ধরনের শরীর ব্যথা ধরে নিতে হবে কোভিড, এবং আপনি আলাদা হয়ে যাবেন, এটিই কথা। টেস্ট করানোর পরে আপনার কি চিকিৎসা হবে বলুন? আপনার লক্ষণ স্বল্প বা মাঝারি হলে আপনার চিকিৎসা একটি, আপনি বাড়িতে বসে থাকতে হবে কোয়ারেন্টাইন করে। তার চেয়ে বলুন আপনার যদি রোগের লক্ষণ থাকে বাড়িতে বসে থাকুন, এই মুহূর্তে বাহির হওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষজনকে দেখছি সবাই পিজি হাসপাতালের সামনে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে ইন্টারভিউতে গতকাল। তারপর কি হলো? লক্ষণ কি? 3 দিনের জ্বর, কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। একজন ইয়াং মানুষ, তিনি এসেছেন মির্জাপুর থেকে। কি দরকার ছিল? কি দরকার ছিল? উনি আসার পথে তো কত মানুষকে ইনফেক্টেড করে দিয়ে এসেছেন। কি দরকার ছিল? কবে আমরা শিখবো এই জিনিসগুলো? এগুলো বুঝতে হবে। বৃষ্টির পানিতে ভাইরাস কমে না বাড়ে, কোনো সম্পর্ক নেই। বৃষ্টির পানির মধ্যে এটি থাকতে পারে, কিন্তু এইটি থেকে যে মানুষের ইনফেকশন হয় সেরকম কোনো উপাত্ত আজও নেই। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি তার বাসার নিচের পার্কিংয়ে। হ্যাঁ, এটি খারাপ, এটি এই মুহূর্তের জন্য খারাপ। বন্ধু বান্ধবের সাথে এই মুহূর্তে দেখা করা বন্ধ করুন। আমি জানি আমারও 2 ছেলে আছে, তারাও কিন্তু এরকমই 2 মাস তারা বাড়িতে থেকেছে, তারপর আর পারছে না, এখন দেখি একটু একটু যাচ্ছে। এইভাবেই কিন্তু মানুষগুলো ধরা খায়। কি করবেন বলুন? বুঝলাম বন্ধু বান্ধব আছে, করতে পারেন, 8 ফিট দূরে বসে গল্প করলেন, অসুবিধা নেই। কিন্তু এই বন্ধুটি যে আরেক জায়গা থেকে আপনার এখানে আসলো, সে মাঝখানে তো রিস্ক নিয়ে ফেললো, কি করবেন? তো এই দূরত্বগুলো রাখতে হবে। কোনটি আসলে নেওয়া সব থেকে উচিত? গলা থেকে নেওয়া উচিত, নাক থেকে, না কোথা থেকে? এখন তো বলছে স্যালাইভা বা লালা থেকেও ওটি পরীক্ষা করা যায়, আসছে সামনে। নেজোফেরেন্স থেকে নেওয়া উচিত, কিন্তু খুব সাবধানে নিতে হবে। ডাক্তার আশেক মাহমুদ, ক্লোপিডোগ্রাল খেয়ে যাওয়াটা কতটুকু জরুরি? স্যার, মশা থেকে করোনা ছড়ায়? জি না, ছড়ায় না। চুলে কি করোনা ভাইরাস লেগে থাকতে পারে? হ্যাঁ পারে, চুলে লেগে থাকতে পারে। গার্মেন্টসে কাজ করি, আমাদের নিয়ে কিছু বলুন। হ্যাঁ ভাই, আপনাদের নিয়ে অনেক বলেছি, সামনে আরেকটি স্লাইড বানাচ্ছি গার্মেন্টসে। দেখুন, আপনি যদি মনে করেন আপনার গার্মেন্টসে আপনার দূরত্ব বজায় রাখতে পারছেন না, আপনার সেফটি বজায় রাখতে পারছেন না, বলুন কর্তৃপক্ষকে যে এটি ঠিক নয়। হ্যাঁ, গার্মেন্টস খুলে দিয়েছে, আমাদের রুটি এবং রুজি দুইটি দরকার আছে, তো সেটি ব্যালেন্স করে চলতে হবে। আমি নিশ্চিত কারখানাগুলো এই মুহূর্তে সেটি ফলো করছেন। চেষ্টা করুন, সবাই মিলে সাহায্য করুন। আর কারখানাকেই বা কেন করতে হবে সব সময়? আপনারা নিজেদের দায়িত্বটুকু নেন না। আপনি কাজে গিয়েছেন, কাজ তো আপনাকে করতে হবে, ওনারা তো টাকা দিবে। তা আপনি নিজেরও চেষ্টা করুন। কে ক্লিনিংয়ের দায়িত্ব নিবে, কেউ একজনকে বলবেন যে তুমি এটি দেখবা, আমি এটি দেখবো। স্বাভাবিক, 8 ঘন্টার সময় 10 ঘন্টার সময় কাটাবেন, একটু সাবধানী হলে আমার মনে হয় যে এটি করা যায়। সুনার আগে হোক পরে হোক, আমাদেরকে কিন্তু কাজে যেতেই হবে, আমরা সারা জীবন বাড়িতে বসে থাকবো না। তাই ওইভাবেই চলতে হবে, নিজেকে ওইভাবে প্রস্তুত করুন। শুধু কারখানা মালিকদের পেছনে, সরকারের পেছনে লেগে থেকে কোনো লাভ নাই। আমরা আমাদের নিজস্ব কাজগুলো চলুন করে ফেলি। ভ্যাকসিন নিয়ে কিছু বলুন। ভ্যাকসিন নিয়ে অনেক বলেছি, আমি পরিষ্কার বলতে চাই, ভ্যাকসিন এই বছরের শেষের আগে আসবে না, এটি বোঝাই যায়। এটি আমরা যতই আশা খুঁজি লাভ নেই কোনো। তারপর ধরুন আগামী বছরের প্রথম দিকে যদি আসেও, বিধাতা যদি আমাদের ফেভারে থাকেন, আসলেও প্রথমে তো ডাক্তার, নার্স, পুলিশ ভাইয়েরা, আর্মি ভাইয়েরা এরা পাবে। তো এরা পেতে পেতে মনে করুন যে আরও 4 মাস। তো আসলে ভ্যাকসিন নিয়ে এত তাড়াহুড়া করে আশা করার কিছু জায়গা আমি দেখতে পাই না। ধৈর্য ধরে চলুন। আমার পাশের রুমে একজন করোনা পজিটিভ আছে, ভদ্রলোক দিব্যি সুস্থ আছেন, এই তো অ্যাসিমটোম্যাটিক অবস্থায় আছেন। আমি রাজশাহী শহরের একজন বাসিন্দা, আমরা শুনছি রাজশাহী শহরের মধ্যে কেউ করোনা আক্রান্ত হয়নি। আচ্ছা, সবাই শঙ্কিত। ভালো বলেছেন, বলছেন যে রাজশাহী শহরে নেই। আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের
এরকম ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে সব জায়গায় আছে, হয়তো ধরা খাচ্ছে না বা টেস্টিং ম্যাসিভ আকারে হইলে হয়তো আসবে। কিন্তু এই যে আমার শহরে কেউ নেই, আমি মুক্ত আছি, এটি ভাবার অবকাশ নেই। আবার আমার শহরে একজন এসে গিয়েছে, আমি মারা গিয়েছি, এইটিও ভাবার অবকাশ নেই। সবাই মধ্যম পন্থা অবলম্বন করুন। শুধু বলুন যে নিজের পরিবারকে বাঁচাবো, নিজেকে কিভাবে আইসোলেট করব, নিজেকে সেভ করব, এইটি হচ্ছে আসল কথা। তো যা বলছিলাম যে দেখুন, এরকম একটি মহামারীর মতো পরিস্থিতি সারা বিশ্বেই হচ্ছে। তো এখানে কোনো প্রস্তুতি কিন্তু কারো কাজে দেয়নি এবং দিবেও না, এটি হচ্ছে আসল কথা। আমরা যতই কাদা ছুরি আমাদের সরকারের দিকে, মন্ত্রণালয়গুলোর দিকে, আমাদের কর্মকর্তাদের দিকে, লাভ নাই কোনো। আমরা নিজেরা যতদিন নিজেদের কাজ না করব, আমরা মুক্ত হব না। যুক্তরাষ্ট্রের মতো দেশের লেজে গবর অবস্থা হয়ে গেছে, আর আমরা কিভাবে বলবো যে আমরা বেস্ট হব? দেখা যাক, আমরা আমাদের লেভেলে চেষ্টা করব। আর আমি সবসময় বলি, মানবিক হন। আপনারা যার যার লেভেল থেকে কিন্তু মানবিকতা দেখাতে পারেন, কোনোভাবেই যেন পিছপা হবেন না। এই যে যারা সম্মুখ যোদ্ধা আছে, যেমন ধরুন ডাক্তার, নার্সদের কথা তো আমরা ভুলেই যাই। নার্সরা, তারাও কিন্তু জীবন দিচ্ছে, তারাও কিন্তু সামনেই আছে। তারপর পুলিশ বাহিনীর ভাইয়েরা দেখুন, তারা কত সাফার করছে, শত শত মানুষ মৃত্যুবরণ করছে, আমরা কেউ জানিও না কি হচ্ছে। সেনাবাহিনীর মানুষজন, চলুন একটু মানবিক হয়ে আমরা তো এই ভাই বোনগুলোর প্রতি, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। আর সাধারণ মানুষগুলোর দিকে, এখন রোজার মাস চলছে, একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আমি আগামী সপ্তাহে আশা করছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমি আমার ভলান্টিয়ার টিমের মাধ্যমে 2 থেকে 300 মানুষের মধ্যে আবারও যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছেন তাদের বাসায় খাদ্য এবং ছোট্ট গিফট কার্ড পৌঁছে দিব। প্রিপারেশন চলছে, বৃহস্পতিবার খুব সম্ভবত আমি জানাবো। তারপরে হয়তো আমি আমার যে টিমের মাধ্যমে হয়তো আমরা বিদেশে যারা বাংলাদেশি আছেন তাদেরকে বলবো হয়তো যে আমরা চলুন বাংলাদেশের পাশে দাঁড়াই কিভাবে একসাথে, সেরকম একটি ড্রাইভ আমি আগামী বৃহস্পতিবারের পরে আশা করি দেব। এবং আমি নিশ্চিত আমার সাথে সবাই যোগ হবেন বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমি নিশ্চিত আমার সাথে যোগ হবেন, আমার মাধ্যমে সমস্ত বিদেশিরা হয়তো আসবেন যারা বাংলাদেশি বিদেশি আছেন। ঈদের ঠিক 1 সপ্তাহ আগে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একসাথে করার চেষ্টা করব, যেন আমরা সবাই একসাথে এই কাজটি করতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাহস রাখুন, ইনশাআল্লাহ আলো আসবেই। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি।